আমার শহর আন্ধারে বন্ধু, তোমার শহর আলো। কেমন কইরা বুঝাই তোমায়, কত বাসি ভালো। আমার শহর আন্ধারে বন্ধু, তোমার শহর আলো। কেমন কইরা বুঝাই তোমায়, কত বাসি ভালো। তুমি আমার মন বুঝো না, তুমি আমার মন বুঝো না, এমন কেন করো? আমারে কান্দাইয়ার বন্ধু, কার দুইটা হাত ধরো। আমারে কান্দাইয়ার বন্ধু, কার দুইটা হাত ধরো। ইচ্ছা হইলে সীতায় পুইর যাইল আগুন বুকে, সাইরাই আমায় যাইবারে বন্ধু, আইল না আর মুখে। ইচ্ছা হইলে সীতায় পুইর যাইল আগুন বুকে, সাইরাই আমায় যাইবারে বন্ধু, আইল না আর মুখে। আমার শহর আন্ধার বন্ধু, তোমার শহর আলো। কেমন কইরা বুঝাই তোমায়, কত বাসি ভালো। আমার শহর আন্ধার বন্ধু, তোমার শহর আলো। কেমন কইরা বুঝাই তোমায়, কত বাসি ভালো। ভাগারে বাসতে ভালো না যদি আর পারো, কোন দোষেতে নিঠুর বন্ধু, এমন কইরা মারো। ও ভাগারে বাসতে ভালো না যদি আর পারো, কোন দোষেতে নিঠুর বন্ধু, এমন কইরা মারো। আমার শহর আন্ধারে বন্ধু, তোমার শহর আলো। কেমন কইরা বুঝাই তোমায়, কত বাসি ভালো। কেমন কইরা বুঝাই তোমায়, কত বাসি ভালো। অসাধারণ একটি গান দিয়ে আমাদের আজকের আড্ডা শুরু হলো। আলো আধার মানুষের জীবনে দুটোই থাকে, কিন্তু আপনি গানে গানে ভালোবাসার কথা বলছিলেন। এই গানের প্রতি আপনার ভালোবাসাটা শুরু কখন থেকে? গানের প্রতি ভালোবাসাটা ছোটবেলা থেকেই। আপনার পরিবারের কেউ গান করতো? পরিবারের গান করতে বলতে আমার নানা ভালো গান গাইতেন, তারপর আমার খালামুনিরা ভালো গান গায়, তারপর আমার আম্মু ভালো গান গাইতে পারে, কিন্তু ওইভাবে বাসায় ইয়ে করে। তার মানে আসলে নানুবাড়ির দিক থেকে একটা সঙ্গীত পরিবেশে বড় হয়ে ওঠা। এই যে এখন যখন পেশাগতভাবে গানকে বেছে নিলেন, তো এই ক্ষেত্রে আসলে পরিবারের সাপোর্ট কতটুকু পেয়েছেন? পরিবারের সাপোর্ট ভালো। ছোটবেলা থেকেই গানকে মানে খুব ভাল লাগে, মানে গান গাইতেই ভাল লাগে আমার। তারপর স্কুলে গান গাইতাম। এমনও হয়েছে যে আমি যদি পড়াও না শিখছি, আমি গান গাইলে মানে স্যাররা আমার মানে বলছে যে তুমি গান শোনাও, তাহলে তোমার পড়া না শেখার জন্য মাফ করে দিত। এরকম এমন হয় না যে আমরা তো ছোটবেলায় যখন গান গাই আসলে মনের অজান্তে বা নিজের পছন্দের বাইরেও গাই, কিন্তু আপনার কোন গানটা শিক্ষকরা বেশি পছন্দ করতো? স্কুল লাইফে গাওয়া হয়তো ভালোবাসবো বাসবো রে। আমরা একটু শুনি এটার। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো ছুঁইয়া ছুঁইয়া পরে। নেত্রকোনার
আপনার জন্ম বেড়ে ওঠা। নেত্রকোনা তো আসলে আমাদের অনেক গুণীজনরা আছে সঙ্গীতের। আমরা যদি শুরুতেই বলতে চাই আসলে উকিল মুন্সির কথা মাথায় আসে। তারপরে এই যে হুমায়ুন আহমেদ স্যার। আপনার কি হুমায়ুন আহমেদের কোনো গান এই মুহূর্তে গাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, তাহলে আমরা একটা হুমায়ুন আহমেদের লেখা একটা গান শুনে আসি। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি নাই আমি, সে আমারে চিনে। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে, বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না। সে আমারে চিনে কিন্তু আমি চিনি না। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে, সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়, এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়, ঘর সারিয়া বাহির হও ধরো আমার হাত, তোমার জন্যে আনছি গো আজ চাঁদেরও দাওয়াত। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে। স্বচ্ছ, আপনার গান যে শুনবে আসলে আপনার গায়কিতে ডুবে যাবে। আপনার গলায় যে মায়া আমি দেখতে পাচ্ছি। ব্যক্তি জীবনেও কি আপনি খানিকটা আবেগী? আবেগী বলতে ওইরকম না, মানে আমি যে গানটা ভিতরে ঢোকার চেষ্টা করি, গানটার মধ্যে ঢুকে মানে গানটাকে ফিল করি। হয় না দাফন, হয় না কবর দাহ, কিছু লাশ তো ঘুইরা বেড়ায়, দেখে না তো কেহ, কেউ বা দেখে নিজের চোখে নিজের সর্বনাশ। এই দুনিয়ায় ঘুরে কত এমন জিন্দা লাশ রে, এই দুনিয়ায় ঘুরে কত এমন জিন্দা লাশ। মরলে যেমন আপন মানুষ দূরে সইরা যায়, মৃত লাশের বসত ঘরে হয় না যেমন ঠাই। সম্প্রতি সময় দেখছি যে আপনার অনেক মৌলিক গান বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো একটু আপনার মৌলিক গানের পেছনের গল্পটা শুনতে চাই। আগে তো আমি মানে বিভিন্ন প্রোগ্রামে গান গাইতাম, এলাকাতে ভাই বাদার সবাই মিলে মানে মাঠে ঘাটে বসে আড্ডা দিতাম, গান গাইতাম। মানে আমি না গেলে আড্ডাই জমতো না এরকম। সবাই বললো যখন যে তুমি গান করো না কেন, ওইভাবে গান মৌলিক গান করো না কেন। তারপর আমি মানে আমার এলাকাতেই নেত্রকোনাতে মাসুম তাসলিম নামে একজন, আমি অনেকদিন ধরে ওনার মনে মনে খুঁজতাম কিন্তু পাইতাম না। তারপর গেলাম একদিন, আড্ডা দিলাম, গান শোনাইলাম ওনাকে। হ্যাঁ তোমার মধ্যে ইয়ে আছে, তুমি করতে পারবা কিছু, তোমার জন্য আমি করব। পরে দিন যায় মানে শীতের রাত এমনও গেছে, মানে পুরা পৌষ মাসের শীতের মধ্যে আমি বাইক চালায়া ওনার বাড়ির সামনে যাইতাম, ওনারে বের করতাম, বের করে দুজন ঘুরতাম যে ভাই দেখেন কিছু বের হয় কিনা।
কিছু একটা গান যদি আমার জন্য একটা গান যদি বেরোয়, উনি ইয়া করতো, ভাবতো। তো এভাবে 2-3 বছর আমি ওনার পিছনে এইভাবে সময় মানে দিলাম। একটা গান গাওয়ার জন্য 2-3 বছর ঘুরতে 2-3 হয়েছে? বছর, মানে রাত আর দিন নাই, আচ্ছা। মানে সারা রাত ওনার সাথে বসে থাকতাম। কিন্তু উনি গান, মানে আমারে আগে উনি ইয়া করতো যে আমার ধৈর্য কতটুকু বা আমার ইয়া কতটুকু, উনি আমার দেখতো। কিন্তু আমি হাল ছাড়ার পাত্র। আমি বলছি যে আপনি আমার গান দেন আর না দেন, আমি আসি। আপনি গান আমার না দিয়ে যাবেন কই, আপনি গান দিতে হবে। হুট করে আমারে মাসুম তাসলিম ভাই ডাক দিল, যে এই আরেকজনকে দিয়ে ডাক দিছে যে স্বচ্ছকে বলো ভিতরে আসতে। আমি গেলাম, ভাই কি হয়েছে? কারণ আমি তো এভাবেই গিয়ে এসে দাঁড়ায় থাকি উনার সামনে, কিছু তো দেয় না। 3 বছর 4 বছর হয়ে যেতেছে, মানে কিছু দেয় না। তারপরে এই বাসা থেকেও বলতো যে তুই কই যাস এত রাত্রে, রাত্রে বাইরে হয়ে পড়োস, তোর কি মানে তোর কি কোনো পড়াশোনা নাই, কাজ নাই, তুই এত রাত্রে বাইরে হয়ে পড়োস। আমি কইছি আমারে আমার মতো চলতে দাও, আমি কিছু একটা করার চেষ্টা করতেছি। পরে বাসায় এগুলা নিয়ে খুব চিল্লাপাল্লা প্রথমে করছে। তারপরে আমি যখন দেখে আমি এরকমই করতেছি তখন আর কিছু বলে না। তারপরে মাসুম তাসলিম ভাই দাঁড় করায় রাখছে, বলতেছে যে শুয়ে রয়েছে উনি, বলতেছে যে দাঁড়াও। আমি ভাবছি যে উনি ফোনের মধ্যে চ্যাটিং করতেছে, কিন্তু আসলে উনি গান লিখতেছে। কিছু বলে না, আমি দাঁড়ায় রয়েছি। ভাই তাহলে বলো, নাইলে আমি যাই বাইরে, ওরা ডাকতেছে। দাঁড়াও। অনেকক্ষণ পরে হুট করে উঠে বসছে, বৈশাখ বলতেছে যে গাও তো, এই চোখের পানি হইতো যদি লাল রে বেঈমান, বুঝতি আমি কতটা কাঙা তোর প্রেমেতে, বুঝতি আমি কতটা কাঙা। মানে আমি এতদিন ধরে বলতেছি, এখন মানে গানটা আমারে দিবে কিনা এটারও কোনো ইয়া না, মানে উনি এরকম ভাবে ইয়া করতো। তারপরে বলতেছে এই অন্তর ভাই বাইরে থেকে আসছে, ভাই কি হয়েছে তোমরা এতক্ষণ ধরে? আসলো, এসে বলতেছে ভাই একটা গান লিখছি। অন্তর ভাই শুই নেই, কয় হ্যাঁ এই গান ভাই এটা ওর জন্যই, স্বচ্ছই গাইবে ভাই, চলেন এখনই। মানে আমিও গাইলাম, ধরলাম, অন্তর ভাই ভালো লাগছে। মানে সাথে সাথেই আমরা স্টুডিওতে, নেত্রকোনা জেডিস বাবু ভাইয়ের স্টুডিওতে গিয়ে ওই দিনই ভয়েস দিলাম, মানে একটা ডেমো ভয়েস দিলাম। তারপরে আবার বেরিয়ে গেছি বাইক নিয়ে, বেরিয়ে আরেকটা অন্তরা বাকি। তখন ওই অন্তরাটা লিখবে যে ভাই লেখেন অন্তর ভাই, আমরা দুজনেই বাইরে বলতেছি ভাই বাকি অন্তরাটা লিখেন। পরে গেলাম এই ব্রিজে, আমাদের ওখানে একটা ব্রিজ আছে, ওখানে গিয়ে ঘুরতে গেলাম। পরে ওই অন্তরা বেরোলো আস্তে আস্তে। বুকের মাঝে হয় রে আমার ভীষণ রক্তক্ষরণ, বাহিরে কেউ দেখে না রে, বুঝে আমার মন, যেন কষ্টের দেহে লবণ দিলি তুলে রে তার ছাপ। চোখের পানি হইতো যদি লাল রে বেঈমান, বুঝতি আমি কতটা কাঙা। তারপর আমরা অন্তরা শেষ, আর বাহ ভাই দারুন 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 বইলা হাতের তালি দিয়ে বাইরে আমরা সবাই মিলে মানে পান টান খাওয়া, ভাই ওই পান পাইলি খুশি, মানে তখন পান খাইলি খুশি, পান আর সিগারেট দিলে আর কিছু লাগে না। তারপর আমরা সবাই অন্তর ভাই আমরা সবাই মিলে আবার স্টুডিওতে আসলাম, বাকি অন্তরা গেলাম। ওইখান থেকে ঢাকা আহমেদ সজীব ভাইয়ের এখানে পাঠাইলো গানটা। তারপর আহমেদ সজীব ভাই মিউজিক করলো। আমি তারপর অনেক দিন, মাসখানি ইয়ে হয়ে গেছিল, মানে গানটা কোনো আপডেট পাই নাই। 1 মাস পরে আমি ঢাকা আসলাম, পরে অন্তর ভাই হুট করে আমার হোয়াটসঅ্যাপে ওই ইয়াটা দিল, ওইভাবেই মানে চোখের পানি। আচ্ছা, যেহেতু আমরা আপনার মৌলিক গানের একটা দীর্ঘ গল্প শুনলাম, আমরা একটু পুরো গানটা শুনবো। হইতো যদি লাল রে বেঈমান, বুঝতি আমি কতটা কাঙা তোর প্রেমেতে, বুঝতি আমি কতটা কাঙা। চোখের পানি হইতো যদি লাল রে বেঈমান, বুঝতি আমি কতটা কাঙা। চোখের পানি হইতো যদি লাল রে বেঈমান, বুঝতি আমি কতটা কাঙা তোর প্রেমেতে, বুঝতি আমি কতটা কাঙা।
বুকের মাঝে হয় রে আমার ভীষণ রক্তক্ষরণ, বাহিরে কেউ দেখে না রে বুঝে আমার মন। বুকের মাঝে হয় রে আমার ভীষণ রক্তক্ষরণ, বাহিরে কেউ দেখে না রে বুঝে আমার মন। যেন কষ্টের দেহে লবণ দিলি তুলে রে তার ছাপ, চোখের পানি হইতো যদি লাল রে বেঈমান, বুঝতি আমি কতটা কাঙাল তোর প্রেমেতে, বুঝতি আমি কতটা কাঙাল। তুই চাইলেই রাজা হতাম, তুই চাইলেই প্রজা, জানতাম কি আর সহজ মনে দিবি এমন সাজা। তুই চাইলেই রাজা হতাম, তুই চাইলেই প্রজা, জানতাম কি আর সহজ মনে দিবি এমন সাজা। একটা মানুষ রূপী সাপের বিষ ছটফটাই প্রাণ, চোখের পানি হইতো যদি লাল রে বেঈমান, বুঝতি আমি কতটা কাঙাল। চোখের পানি হইতো যদি লাল রে বেঈমান, বুঝতি আমি কতটা কাঙাল তোর প্রেমেতে, বুঝতি আমি কতটা কাঙাল তোর প্রেমেতে, বুঝতি আমি কতটা কাঙাল। অনেক দিন থেকে গান করছেন, বলছিলেন যে 5 বছর থেকে গান করছেন। তো প্রথম কোন গানটা আপনাকে পরিচিতি এনে দিল? চোখের পানি হইতো যদি লাল। মানে এই সবে আমরা যে গানটা শুনলাম সেই গানটার মাধ্যমে আসলে আপনার জনপ্রিয়তা শুরু। তো পরবর্তীতে তো আসলে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আপনার অনেক জনপ্রিয় গান এসেছে, কিন্তু আপনি আসলে কার গান বেশি ফলো করতেন? মনির খান স্যারের, এন্ড্রু কিশোর, তারপর বর্তমান সময়ে যে পাগল হাসান ভাই আমার, উনি তো সবাই জানে যে কিছুদিন আগে গত হইলেন। আমরা খুব সম্প্রতি তাকে হারিয়েছি। তার সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে? হ্যাঁ, আমার পাগল হাসান ভাইয়ের সাথে আসলে ওনার কথা মনে হইলে খুব খারাপ লাগে। তারপরেও আমাদের দর্শকের জন্য কোনো এমন ছোট্ট গেছে, ঘটনা। মানে উনি সারা রাত আমার সাথে ফোনে কথা বলছে, মানে গল্প করতে করতে মানে সারা রাত পার হয়ে গেছে। তারপর মানে ফজরে আজান পড়বে, তখন বলতেছে যে তুই তো আমার সব কথা হইনা লাইছস রে। তার মনের যে কথা সবগুলো আমার বলতো যে তুই তো আমার সব কথা হইনা লাইছস রে, শুনতে শুনতে সব হইনা লাইছস। আমি ভাই সমস্যা নাই, আমি মানে আমি হইতেছি কিনা, মানে সে যে আমার সাথে গল্প করতেছে, আমি তো নিজেরে মানে খুব মনে করতেছি যে না ভাই আমার সাথে কথা বলতেছে। ওই তখন আমি মানে গান করি না তেমন, গানটা মানে সেভাবে আপনি মানে মৌলিক গান আমার তখন হয় নাই তেমন। তারপরে উনি মানে সারা রাতই উনার যে জীবনের কাহিনী, আমার নেত্রকোনা বাড়ি শুনে তারপর বলতেছে যে নেত্রকোনা তো আমি গেছি বারহাট্টাতে, নির্মলানন্দ গুণের ওইখানে আমি আসছি, ওইখানে অনেক সময় কাটাইছি, ওইগুলা বলছে। আপনি যেহেতু উনি গানও লিখছে ওই কারণে, নির্মলানন্দ গুণের তুমি গুণটা নিয়ে যাও। আমি ওই লাইনটা একবার মানে একটু শোনাইতে চাই। গুণটা নিয়ে যাও রে গুণের নাইয়া, আমার আর গুণীরে পাইলে গয়ো যাই বুঝাইয়া গুণের নাইয়া রে, গুণের নাইয়া রে, কোন বাগুনে বাইরে ঘাটায় ঘরে থয়া বধু গোতার ঘরে থয়া। এমন হয়েছে উনি আমার সাথে ঢাকা আইসা থাকবে, আমার সাথে আমার ফ্ল্যাটে রুম খালি আছে কিনা উনি এটাও বলছে, আমারে ফোন দিছে। আমি তখন একটা অনুষ্ঠানে এই উত্তরাতে আমি একটা প্রোগ্রামে,
আমি প্রোগ্রাম থেকে বেরোয় আইসা বাইরে আইসা কথা বলছি যে ভাই আমি তো একটা প্রোগ্রামে কয় তোর এখানে কি আমার হবে থাকার জায়গা হবে কিনা, মানে আমার সাথে রুম খালি আছে কিনা। আমি বলছি ভাই রুম তো একটা খালি, এমনকি আমি নিজে তোমারে আমার সাথে থাকবা, তুমি আমার সাথে, আমি নিজে রুম ছেড়ে দেব তোমার লিগে, তুমি আসো। পরে বলতেছে আসবে 10 তারিখ আইমু, দেখা হইব তোর লগে 10 তারিখ আইমু। আমি বলছি ভাই আমি তো ছাতক আসতে চাইতেছি। কয় না তোর আইতে হইব না, ওই মেলা দূরার পথ আইয়া কিতা করবে, আমি তোর কাছে আইমু। আমি বলছি ভাই আমার তো গান লাগবো, এই তোমার লেখা গান আমার গাইতে হইব। মানে আমি সরাসরি এইভাবেই কথা কইতাম, ভাই তোমার লেখা গান আমার গাইতে হবে, আমি তোমার গান আমার অনেক পছন্দ। কয় গান কয়টা গাইবি, কয়টা নিবি তুই? 1000 গানের ডায়েরি তো বেটা আড়াই লাইছি, মানে এইভাবে কইতেছে। মানে আমি বললাম ভাই সমস্যা নাই, যা দিবা তাই আমি তাই গাইম, তুমি যা দিবা তাই। পরে আমি আইমু 10 তারিখ আইমু ঢাকা, আইয়া তোর লগে দেখা করবো। ওই 10 তারিখ তো আর এই 10 তারিখ আসার আগে আসলে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। যখন আসলে তার মৃত্যুর কথা আপনি শুনলেন, ওই সময়টার কথা এখন আপনার মনে পড়ে? আমি তো মানে দিনের বেলা ঘুমাই, আমার এটা বাজে অভ্যাস। মানে আমি ঘুমাচ্ছিলাম তখন হুট করে, তো প্রথমে আমার একটা ছোট ভাই কল দিতেছে, বলতেছে যে ভাই শুনছো কিছু? আমি কইছি কি? পাগল হাসান ভাই তো মারা গেছে। পরে আমি গেলাম ফাইজলাম, এটা রাখা তুই কি করতেছস ওইটা কর, আমার আমি ঘুমাইতেছি, এটা আমি ঘুমাই জানোস না। আমি ফোনটা রেখে দিছি, আবার ফোন দিতেছে, আমি কাইটে দিছি, আমি ফোন রেখে দিছি। পরে অন্তর ভাই কল দিছে আমারে, কারণ অন্তর ভাইও জানে যে আমি খুব পাগল হাসান ভাইয়ের মানে বলতে কি বলবো, মানে বলার ভাষা নাই। পরে অন্তর ভাই বলতেছে কয় সচ্চ পাগল হাসান ভাই তো মারা গেছে, শুনছস কিছু? আমি বলছি ভাই কি কইতেছ, মাত্র ছোট ভাই ফোন দিছে। আমি পুরা ঘুমের মধ্যে, মাথা আমার ঘুম থেকে ওঠার পরে আধা ঘন্টা পরে আমার মাথায় ইয়া হয়, মানে পরে আমি হতভম্ব হয়ে রইলাম যে কি কইলো এটা। কয় ফেসবুকে ঢুকলি দেখতে পারবি। ঢুকলাম, দেখি যে মানে পাগল হাসান ভাই শুয়ে রয়েছে ইয়ার মধ্যে, যে রাস্তায় শুয়ে রয়েছে। আমি বিশ্বাস হইতেছে না। তারপর আমি তো শুটিংয়ের কোনো কিনা বা, তারপরে দেখি সবাই করতেছে, নিউজ সাথে সাথে নিউজ হওয়া শুরু। তারপরে তো আমি পরে ঘুম থেকে যে উঠবো, বিছানা থেকে নামবো, আমার ওই শক্তি পাইতেছি না। আমি যে টাইমে শুনছি ওই টাইমে যে আমি যাব, ওই সময়টাও নাই, মানে গেলে আর পাবো না দেখতে। তারপরে বাথরুমে গিয়ে মানে ওয়াশরুমে গিয়ে আমি গোসল করলাম, মানে পানি ঢাললাম অনেকক্ষণ। তারপরও দেখি নিজের করতে, মানে পানি ঢালতেছি আর চোখের পানি পড়তেছে আমার, আমি মানে আয়নার মধ্যে দেখতেছি নিজে, মানে আমার বিশ্বাস হইতেছে না যে এটা আসলে কি হয়ে গেল। মানে আমার এমনও বলছে যে তুই কয়টা গান গাইবি, তোর কয়টা লাগবো আমি দিমু তোর লাগে। আমি তো মানে এমনও কইছে যে আমি যা দিছি সব তো সুসা দিছি, দানের সুসা, দান তো রইয়াই গেছে। মানে এমনও অনেক বলার ভাষা নাই আসলে। আমরা বুঝতে পারছি যে আসলে পাগল হাসানের সঙ্গে আপনি কতটা গভীরভাবে জড়িয়েছিলেন। যেহেতু তিনি আর আমাদের মাঝে নেই, তাকে স্মরণ করে আমরা তার একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। কার আসমানে উড়ো রে আমার মন পিঞ্জরার পাখি, পাখি দিবা জানলে কি আর যতন গইরা রাখি। আমি জানতাম যদি তোমার ফিরি কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। কার আসমানে উড়ো রে আমার মন পিঞ্জরার পাখি, পাখি দিবা জানলে কি আর যতন হইরা রাখি। জানতাম যদি তোমার পিরিত কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। ও বন্ধু রে
জলের বুকে পাগল হাসানের বুকে দুঃখ সীমাহীন। আরে ও বন্ধু রে, নদীর বুকে চাঁদে খেলায় জলের বুকে পাগল হাসানের বুকে দুঃখ সীমাহীন। তুমি জানো কি না জানি রে বন্ধু, জানো কি না জানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গয়ামি। জানতাম যদি তোমার ফিরি কচু পাতার বাণী, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। আরে ও বন্ধু রে, বনলতায় বিরিত কইরা উঠে যায়া গাছে, মরার আগে তারা দুইজন জড়াই ধইরা বাসে। ও বন্ধু রে, বনলতায় বিরিত কইরা উঠে যায়া গাছে, মরার আগে তারা দুইজন জড়াই ধইরা বাসে। তুমি জানো কি না জানি রে বন্ধু, জানো কি না জানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গয়ামি। জানতাম যদি তোমার ফিরিত কচু পাতার বাণী, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি। আমরা আসলে পাগল হাসানের গান তো শুনেছি, তার একটা প্রতিচ্ছবি আসলে আপনার মধ্যে দেখছিলাম। না, এটা আসলে উনি নিজেই বলতো যে তুই ভালো করবি, ভালো করবি, একদিন অনেক বড় হইবি, দোয়া রইল তোর লাগি, এগুলা বলতো। আচ্ছা, আমরা আসলে পাগল হাসানের স্মৃতি থেকে বের হতে পারবো না বুঝছি, কিন্তু আরেকটা বিষয় বলতে হয় যে নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত, এই সিনেমার মাধ্যমে কিন্তু আপনার প্লেব্যাক করার সুযোগ হয়েছে। তো অলরেডি আপনি বড় পর্দার সঙ্গেও কাজ শুরু করে দিয়েছেন। তো আমরা এটা জানি যে সদ্য প্রয়াত অঞ্জনা, তার সঙ্গেও আপনার একটা ভালো সম্পর্ক ছিল, সে আপনার গান পছন্দ করত। তার সঙ্গে কোনো স্মৃতি কি মনে পড়ে? আসলে উনি আমাদের নেত্রকোনা আটপাড়া থানাতে উনি গিয়েছিলেন, মানে একটা প্রোগ্রামে গেছিলেন উনি। তারপর মানে আমার এক আঙ্কেলের বাসায় মানে উনি দাওয়াতে গেছিল প্রোগ্রাম শেষে খাওয়া দাওয়া করতে। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার আগে মানে পুরুষরা খাচ্ছে সবাই, তারপর আমি মানে ওই যারা ছিল আন্টিরা ওনারা আমার ডাক দিয়ে নিল যে এই স্বচ্ছত ভালো গান গায়। তারপর অঞ্জনা আন্টি বললো তাই নাকি, মানে গেলাম। তারপর উনি গান শোনাইলাম, ওই যে চাঁদনি পশরে কি আমার স্মরণ করে, তারপরে আরও আমার ভাঙা ঘরে ভাঙা চালা, তারপরে এই আসমানে যায় ওনারে বন্ধু, জীবন খাতায় প্রেম করে, ওইগুলা গান। মানে উনি তো গান বা 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 তুমি অনেক ভালো গাও, অনেক ভালো গাও, দোয়া করি। মানে আমার সাথে ওই কিছু স্মৃতিও আছে, মানে আমি ফেসবুকেও তারপর করছিলাম যে উনি আসছে আমাদের এখানে। তো মানে যখন শুনলাম গতকালকে যে অঞ্জনা আন্টি মারা গেছে, তারপরে আর মানে আসলে কাছের মানুষগুলা যখন চলে যায়, মানে এরকম প্রিয় মানুষগুলা, মানে খুব খারাপ লাগে আসলে, কি বলবো। মানে স্বচ্ছ, আমরা অঞ্জনা আপার স্মরণে আমার ভাঙা ঘরে ভাঙা চারা গানটার শুনবো আপনার গলায়, একদম খালি গলায় শুনবো এই গানটা। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢুইকা পরে
হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাক জোছনা ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। তুমি আমায় ডাকলা না গো, তুমি রইলা দূরে, তোমার হইয়া অবাক জোছনা ডাকলো চিন সুরে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাক জোছনা ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যায়, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে, অবাক জোছনা ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। এই গানটা অঞ্জনা আন্টি আমার সাথে সাথে মানে গাইছিল, মানে ওই সময় আমার স্পষ্ট মনে আছে। মানে ওনারা অঞ্জনা আন্টি যখন ধরে, মানে সকল যারা ছিল সকল আন্টিরা সবাই মিলে ওই গানটা ধরছে আমার সাথে লাস্টে। তো যেহেতু আপনার এই গানের যাত্রাটা বেশ সুন্দরভাবে এবং সফলভাবেই আগাচ্ছে, আপনি আসলে নিজেকে ঠিক কোথায় দেখতে চান? যদি সেটা 5 বছর পরেও হয়, আপনি কোন অবস্থানে নিজেকে দেখবেন? এটা সৃষ্টিকর্তা কপালে যা রাখছে তাই হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে স্বচ্ছ আসলে আপনার যত গান শুনছি তত আসলে আপনার গান শোনার আগ্রহ আরও বাড়ছে। তো আমরা তো অনেক ধরনের গান শুনলাম, এবার আপনার একটা মৌলিক গান শুনবো। যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার, তাইলে তুই কোনো দিনও পাইতি না রে ছাড়। এই দুনিয়ায় থাকতো না রে কোনো জিন্দালা, কোনো কাল নাগিনী করতো না রে কারো সর্বনাশ, কোনো কাল নাগিনী করতো না রে কারো সর্বনাশ। রাত নিশীতে কান্নাতে চোখ ভিজাইতো না কে, কারো মনে বইতো না রে দুঃখ নদীর ঢেউ। ও রাত নিশীতে কান্নাতে চোখ ভিজাইতো না কেউ, কারো মনে বইতো না রে দুঃখ নদীর ঢেউ। তোর মতো পাশানি কেউ হইতো না রে আর, যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার, যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার।
অকালে কেউ প্রাণ দিত না গলায় দিয়া দড়ি, কাল যমুনায় কলসি বেঁধে যাইত না কেউ মরি। অকালে কেউ প্রাণ দিত না গলায় দিয়া দড়ি, কাল যমুনায় কলসি বেঁধে যাইত না কেউ মরি। কলিজাটা পুইরা কারো হইতো না অঙ্গার, যদি মন ভাঙার বিচার করতো কোনো ব্যারিস্টার, যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার, যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার, যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার। স্বচ্ছ, আপনার গান শুনে প্রথম যে বিষয়গুলো মাথায় আসে যে আমরা অনেকেই এই গানের কথার সঙ্গে নিজেদের ব্যক্তিজীবন মেলানোর চেষ্টা করি বা নিজেদের ব্যক্তিজীবনে সেই মিলটা খুঁজি। তো এই যে আপনার যে গানের কথাগুলো, এগুলোর সঙ্গে কখনো আপনার ব্যক্তিজীবনের মিল খুঁজে পেয়েছেন? আমি বললাম না, মানে সব গানের ভিতরেই আমি ঢোকার চেষ্টা করি, যে গানটাকে আগে ফিল করি। মানে অনেকেই বলে যে তুই তো কখনো ছ্যাঁকা খাস নাই, তাহলে তুই ছ্যাঁকার গান গাস, এই সেই। মানে আপনি কি কখনো কাউকে ভালোবাসেননি? আমার জীবনে ভালোবাসা আসেনি কখনো। কেন আসেনি? মানে আপনি আসলে চাননি নাকি সেভাবে হয়ে না, ওঠে? আসলে মানে ছোটবেলা থেকে একটু চঞ্চল, মানে বন্ধু বান্ধব নিয়ে চলতে পছন্দ করতাম। ভাই বাদার বন্ধু বান্ধব, আমি আমার সিনিয়রদের সাথে বেশি চলতাম, বন্ধু বান্ধবের থেকেও মানে বড়দের সাথে আড্ডা দিতাম বেশি। মানে কাউকে যদি আপনি ভালো না বাসেন তাহলে কি এইভাবে অনুভূতিটা জেগে ওঠে কিনা? হ্যাঁ, অনুভূতি আমি বললাম না, গান ভালোবাসি তো। আপনি কিন্তু মানে ইনডিরেক্টলি বড় ভাইদের উপর চাপিয়ে দিলেন বিষয়টা, যেটা হচ্ছে যে বড় ভাইরা তো নিশ্চয়ই আপনাকে না করেনি যে আপনি কাউকে ভালোবাসবেন না বা কেউ না, আপনাকে না, আমি ভালোবাসতে আসলে চায় সেই ওইভাবে সুযোগ ওদের দিবেন না। সাথে সময় দেই, আড্ডা দেই, তারপরে গান, মানে মানে আমার নেশা ছিল তো যে গান করব, এই আড্ডা দিব, মানে ওইরকম ইয়াগুলোর মধ্যেই সময় কাটতো আর কি। নিশ্চয়ই এখন অনেক ভক্তের সংখ্যা হয়েছে, আপনার বেড়েছে। হ্যাঁ। তো এমন কোনো ঘটনা কি আছে যে ভক্তদের সঙ্গে তো অনেক মজার মজার ঘটনা থাকে যখন আপনারা বিভিন্ন লাইভ প্রোগ্রামে পারফর্ম করছেন বা সারা দেশের বিভিন্ন অঞ্চলে আপনি মঞ্চে গাইছেন, বা অনেক ভক্ত আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনাকে পছন্দের কথা জানাচ্ছে, মনে পড়ে কোনো পাগল ভক্তের কথা? হ্যাঁ, এরকম আছে অনেকগুলাই, মানে কোনটা বলবো আসলে। এই মুহূর্তে যেটা আসলে মাথায় আসছে বা যে ঘটনাটা চোখের সামনে ভেসে বেড়াচ্ছে? রাত্রে করে আড্ডা দিতাম তো, রাত্রে অনেক জায়গায় আমাকে পুলিশ ধরতো রাস্তায়। পুলিশ ধরার পরে মানে প্রথমে তো মানে থানায় নিয়ে যাবে, এই করবে সেই করবে, এত রাত্রে কেন বাইরে আড্ডা দিতেছি। ভাই, আমরা গানের মানুষ, আমরা তো রাত্রেই আমাদের মানে মনটা ভাল লাগে, মানে রাত্রে গান গাইতে ভাল লাগে খোলা আকাশে। তারপর অনেক জায়গায় প্রশাসন মানে পুলিশ ইয়া করছে। তারপরে আবার যখন শুনছে যে আপনি গান করেন, গান শুনলো, গান শোনার পরে তো পরে তখন চিনে যে হ্যাঁ, এই গান তো শুনছি, আমার মেয়ে আপনার গান শুনে। পুলিশরা তখন ছবি তুলে, মানে সেলফি তোলার পরে মানে তারপরে আরো মানে যে থানায় যাবেন না, তারপরে আমরা ইচ্ছা করে বলি, মজা করি আর কি ওনাদের সাথে। অ্যাঙ্কেল অনেক জায়গায় আমার ধরছে, প্রথমে অনেক সময় চিনে নাই, তারপরে যখন মানে পরিচয় দিলাম, তারপরে গান দেখা পরে হ্যাঁ, এই গান তো শুনছি। কারণ ওইভাবে আমাকে এখনো ইয়া করে নাই, মানে মানুষ এখনো চিনে নাই। তারপরে এই গান শোনার পরে বুঝে যে মানে এটা আমার গান, এরকম। এই যে আপনি বলছেন যে সেভাবে চিনেনি, এই জন্য কি আপনার কোনো আক্ষেপ কাজ করে? না, আমার গান শুনতেছে, আমাকে ওইরকম ভাবে চিনতে হবে ওইরকম। আমি তো বললাম প্লেব্যাক কেন, আমাকে চিনার যদি ওইরকম হইতো তাই আমি তো আড়ালেই তো গানটা করার। গান তো ভাই ভালোবেসে করি ভাই। স্বচ্ছ, আপনার গানের প্রতি যে ভালোবাসা আর আপনি যেভাবে আসলে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন, আমরা চাই যে সামনে আপনার আরও নতুন নতুন গান আসুক এবং সেগুলো শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আমরা আমাদের আজকের আড্ডাটা শেষ করব অবশ্যই আপনার একটা গান শুনতে। গেল কান্তে কান্তে বাইয়া প্রেমের তরি, দুঃখের ঘরের পাহারাতে হইলাম আজ প্রহরী।
বিনা সুতার বান মাইরা তুই করলি রে ছারখার। চাঁদের আলো তোর ঘরে আইজ আমার অন্ধকার। ও চাঁদের আলো তোর ঘরে আইজ আমার অন্ধকার। চাতক যেমন মেঘের জলে মিটাই রে পিপাসা, তেমনি করে থেকেও আমি হইয়াছি নিরাশা। চাতক যেমন মেঘের জলে মিটাই রে পিপাসা, তেমনি করে থেকেও আমি হইয়াছি নিরাশা। ঝরতে ঝরতে চোখে আমার জল আসে না আর। চাঁদের আলো তোর ঘরে আইজ আমার অন্ধকার। ও চাঁদের আলো তোর ঘরে আইজ আমার অন্ধকার। তোরে পাবার লাইগা আমি হইয়াছিলাম কাতর। আঘাতে আঘাতে আমায় বানাইলি পাথর। তোরে পাবার লাইগা আমি হইয়াছিলাম কাতর। আঘাতে আঘাতে আমায় বানাইলি পাথর। পূর্ণিমারি আলোর মতো করছিস তুই সংসার। চাঁদের আলো তোর ঘরে আইজ আমার অন্ধকার। ও চাঁদের আলো তোর ঘরে আইজ আমার অন্ধকার।